আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা এলভিস। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সমন, ৩ মাস হাজিরার নির্দেশ, রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র বলছে বিএনপি। পুলিশের ওপর ভর করেই টিকে আছে সরকার, মামলা হামলা দিয়ে বেশি দিন ক্ষমতা ধরে রাখা যায় না, মন্তব্য খালেদা জিয়ার। ৫ ধাপে ৪,৫০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি, ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করবে কমিশন। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে সমন জারি করেছে আদালত। আগামী ৩ মার্চ মহানগর হাকিম আদালতে হাজির হয়ে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে দেয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে সোমবার মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদারের অনুমতি চান আইনজীবী মমতাজউদ্দিন আহমেদ। আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বলেন, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করেন এবং সাবেক প্রধানমন্ত্রীকে আদালতে হাজির হয়ে ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। বেগম খালেদা জিয়া ৩০ লক্ষ শহীদকে অপমান করেছেন তার বক্তব্যের মাধ্যমে, এবং জাতির পিতাকে তিনি কটাক্ষ করেছেন, এর মধ্য দিয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। ১২৩-এর ক, ১২৪-এর ক এবং ৫০৫ দণ্ডবিধি আইনের কগনিজেন্স নিয়ে আদালত বেগম খালেদা জিয়াকে সমন জারি করেছেন এবং আগামী ৩রা মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলা করার এখতিয়ার ওই আইনজীবীর নেই, এমন দাবি বেগম জিয়ার আইনজীবীর। কোন শহরে কতজন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছেন, এর একটা সংখ্যা নির্ণয় করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে বলেছেন। তাতে রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ আসে না। বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার বিরুদ্ধে ইতিমধ্যে যত কিছু মামলা হয়েছে সব মামলায় বেগম জিয়া আইনের মাধ্যমে ফেস করে যাচ্ছেন। এই মামলা বেগম জিয়া ফেস করবেন। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। পাল্টা মিছিল করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও, যার উত্তাপ ছড়িয়ে পড়ে আদালত এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন মাত্র ছিল না, তাকে রাজনীতি থেকে সরাতেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পরিহাস ছাড়া আর কিছুই নয়। ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা করা হয় বেগম জিয়ার বিরুদ্ধে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে করা মামলা পরিহাস ছাড়া কিছুই নয়। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, কোনোদিন কোনো নির্বাচনে হারেননি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এটা পরিহাস ছাড়া আর তো কিছু নয়। উনি সভাতে বক্তব্য রেখেছেন, তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন মাত্র নেই, বরঞ্চ তিনি বলেছেন যে এটা একটা সঠিক হিসাব হওয়া উচিত, যে হিসাবটা হলে আমরা আমাদের শহীদদেরকে প্রকৃত মর্যাদা দিতে পারব। তারপরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, কারণ বেগম জিয়া বাইরে থাকলে, বেগম জিয়া রাজনীতিতে থাকলে, বেগম জিয়া রাস্তায় বেরোলে তাদের টনক নড়ে যায়, তখন তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। সেই জন্যই বেগম জিয়াকে তারা সরাতে চায়, রাজনীতি থেকে সরাতে চায়। মির্জা ফখরুল বলেন, রাজনীতি ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে, সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে। দেশের সমৃদ্ধি উন্নয়নের জন্য বিভক্তির বদলে ঐক্য দরকার। এখানে কথা বললেই অপরাধ, এখানে কোনো মতামত দিলেই অপরাধ, সব কিছু চলছে শুধুমাত্র স্বৈরাচারের ইচ্ছা অনুযায়ী, হুইলস অনুযায়ী।
তারা যা মনে করবেন তাই হবে, তারা যা চাইবেন তাই হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার টিকে আছে পুলিশের ওপর ভর করে। মামলা হামলা দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি। বেগম জিয়া বলেন, বর্তমান সরকারের আমলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সারসহ কৃষি উপকরণের দাম বাড়ালে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কৃষক দলের সাথে মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়া বলেন, মুখে কৃষি বান্ধব দাবি করলেও বর্তমান সরকার কৃষি উপকরণের দাম বাড়িয়েছে। কৃষি উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভর হয়ে পড়েছে সরকার। কৃষি শিল্পখাত ধ্বংস, শেয়ার বাজার, ব্যাংক লুট সহ সরকার সমর্থকদের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন তিনি। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে সরকারের এমন দাবি মিথ্যা বলে মন্তব্য করেন বেগম জিয়া। আমরা প্রতিনিয়ত আমদানি নির্ভর হয়ে পড়ছি, আমদানির দিকে এদের বেশি ঝোঁক। আমদানি করলে কমিশন পাওয়া যায়, বড় বড় লোক তাদের সুবিধা, তাদের সেই জন্য কৃষকের কী হলো সেটা দেখা তো তাদেরই না। আমাদের কত শিল্প কলকারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে, অনেক অন্যের হাতে চলে গেছে। কেন যে আমরা সেটাকে সঠিকভাবে আমরা করিনি, সরকারের ভুল নীতি বা নিজের স্বার্থ বা অন্যের স্বার্থের জন্য আজকে এই সেক্টরটাকেও তারা শেষ করছে। এগুলো সব কিসের জন্য হচ্ছে? দেশে গণতন্ত্র না থাকার জন্য। আজকে জনগণের হয়ে কথা বলার জন্য কেউ নেই। এই যে পার্লামেন্ট একটা বসায় হাট, পার্লামেন্ট বসায়, এখানে কি আপনাদের এই সমস্যা নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে? কৃষকের সমস্যা নিয়ে আলোচনা হয়নি। বর্তমান সংসদকে হাটবাজারের সাথে তুলনা করে বেগম জিয়া বলেন, জনগণের দুর্ভোগ নিয়ে কোনো আলোচনা হয় না এখানে। বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হয় জনগণের প্রতি দায়বদ্ধতা নেই সরকারের। এই সরকার টিকে আছে শুধু অত্যাচার, গুম, খুন আর মিথ্যাবাদী আর মামলা হামলা দিয়ে টিকে আছে, আর কোনো কিছু নেই। এই সরকার টিকে আছে শুধু এই পুলিশকে ব্যবহার করে। তাই তো পুলিশরা এখন স্লোগান শুরু করেছে, কেন তারা তো মনে করে তারাই সব, তাহলে কি মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। চমৎকার চমৎকার স্লোগান বলেছে, তারাই রাজা। এখন পুলিশ দিয়ে দিয়ে দেশ বেশি দিন চলে না, অত্যাচার গুম খুন করেও কিন্তু ক্ষমতা ধরে রাখা যায় না। আসল হলে মানুষের সেবা করে দেশের কল্যাণ করে যদি করা যায়, তবে মানুষের সমর্থন পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় এবং টিকে থাকা যায়। এর আগে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। প্রায় 2 ঘন্টার বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে মতামত তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্রহীনতা, মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়েছে বৈঠকে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নয় পাকিস্তানের সমর্থক, তাই তিনি সংবিধানের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দলীয় সভানেত্রী কার্যালয়ে দলের সম্পাদকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি আরও বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে বিএনপির অতি আনন্দিত হবার কোনো সুযোগ নেই। এদিকে অন্য এক অনুষ্ঠানে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। 28 মার্চের সম্মেলন সফল করতে দলের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান পরিপন্থী বক্তব্য দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও সমন জারি হয়েছে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে সংকটে পড়বে বলেও জানান সৈয়দ আশরাফ। রাজনীতির মাঠে পরাজিত হয়ে আপনি বিচারপতির কি কইল, অন্য কি কে বললো, তাদের গিয়ে যদি নাচানাচি করেন তাহলে আসলেই কিন্তু বিএনপি তাদের সময় নষ্ট করছে। আগামীতে নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী হবে, সেই নির্বাচনে আমরা আশা করি বিএনপি আর ভুল করবে না। তারা যদি আবারও বয়কটের
আপনি পথ বেছে নেন, তাহলে আর কিন্তু বিএনপি কোনোদিনই আপনার এই বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসেবে আপনার থাকবে না। ভবিষ্যতেও দলের গুরুদায়িত্ব পেলে তা গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে সৈয়দ আশরাফ বলেন, দলের জন্যই কাজ করছেন তিনি। কথা বলেন সোহেল তাজের বিষয়েও। আমার সঙ্গে তো আর কথা হয়েছে, 2বার কথা হয়েছে এবং আরও কথা হবে। এইদিকে রাজধানীতে অন্য এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সম্প্রতি প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন। কোন দল বা ব্যক্তিগত আক্রোশ বিদ্বেষ যদি এটি বিচারকী ব্যবহারে প্রকাশ পায়, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এই বিচারপতি একটু কথাবার্তা বেশি বলতেছে নাকি? এটি এই প্রগলভ আচরণ এই পথ থেকে আমাদের সংস্কৃতিতে সাধারণত আশা করা যায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ায় প্রমাণ হয়েছে আইন সবার জন্য সমান। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি 2016-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতদিন 2006 সালে সংক্ষিপ্ত নীতির আলোকে এই খাত পরিচালিত হলেও এবারে নীতিমালায় তা পুনর্বিন্যাস করা হয়েছে বিস্তারিত আকারে। 6টি নির্দেশনার আলোকে নীতিমালাকে করা হয়েছে যুগোপযোগী। নতুন নীতিতে নিরাপদ অভিবাসন উৎসাহিত ও নিশ্চিত করা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা, অভিবাসী কর্মীদের সুযোগ সুবিধা ও কল্যাণ, নারী কর্মীদের অভিবাসন, জাতীয় উন্নয়নের সঙ্গে অভিবাসনকে সম্পৃক্ত করা এবং শ্রম অভিবাসনের সুষ্ঠু পরিচালনার বিষয়ে নির্দেশ রয়েছে। নীতিমালায় অর্থ, পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মানব পাচার প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এই নীতি অনুসরণ করে প্রয়োজনীয় নতুন আইন করতে পারবে সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত 3টি বিল সংসদে উত্থাপিত হয়েছে। বিলগুলো সংসদে উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিলগুলো আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে সংসদে রিপোর্ট করবে সংসদীয় কমিটি। এছাড়া কোস্টগার্ড বাহিনীকে অত্যাধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে একটি বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কণ্ঠভোটে পাশ হলে বিলটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আর্মি অ্যামেন্ডমেন্ট বিল, ক্যাডেট কলেজ বিল ও এয়ারফোর্স বিল 2015 সম্পর্কে সংসদীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন কমিটির সভাপতি সুবিদ আলী ভুইয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিকেল 4:30টায় শুরু হয় সংসদের কার্যক্রম। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংক ছাড়া বাকি 5টি ব্যাংক লাভজনক অবস্থায় রয়েছে। দেশে 1,14,265 জন কোটিপতি রয়েছেন বলেও সংসদে জানান অর্থমন্ত্রী। দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদের সিদ্ধান্ত যারা মানতে পারবেন না তাদের দল ত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, ঐক্যের স্বার্থে পদায়ন ও রদবদলের মতো নতুন সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। যারা এই ঐক্যের বাইরে থাকবেন তাদের দল থেকে বেরিয়ে যাওয়াই উত্তম। সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন কো চেয়ারম্যান জি.এম. কাদের। এ সময় তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী পার্টির স্বার্থে চেয়ারম্যান দলের যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্পূর্ণ গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক উপায়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। 5 ধাপে দেশের 4,500 ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। চলছে মার্চের শেষ দিক। প্রথম ধাপের প্রায় 1000 খানেক ইউপিতে নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতিও। কমিশনার মোহাম্মদ জাবেদ আলীর আশা, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ইউপি নির্বাচনে শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা। দেশের প্রায় 4,500 ইউনিয়ন পরিষদের ধাপে ধাপে মেয়াদ শেষ হচ্ছে মার্চ থেকে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের 180 দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে নির্বাচন বিধিমালা ও আচরণবিধি ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শুরুতেই হবে প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা যদি একটু বেশি সময় দিতে পারি তাহলে প্রার্থীদের পক্ষেই সেটি যায়। আমরা মনে করছি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি আমরা তফসিল ঘোষণা করতে পারি তাহলে
এই বিষয়টা খুব সহজ হয় আমাদের জন্য। এর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। আমরা মনে করছি যে প্রায় পাঁচ দফার মতো 5 দফায় করতে হবে। এই বিপুল সংখ্যক ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য কর্মকর্তাও ব্যাপক হারে নিয়োগ করতে হবে। এই মহাযজ্ঞে সবার শতভাগ নিরপেক্ষতা আশা করছে কমিশন। প্রশাসন এবং এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই কাজ করতে হবে। অবশ্যই আমরা চাইব যে সামনে যেন ত্রুটিহীনভাবে বা এই পর্যন্ত যে ত্রুটিগুলো হয়েছে সেসব যেন না হয়, এবং আরও সজাগ থাকা যেন কোনোভাবেই যেন কোনো তরফ থেকেই যেন কোনো ত্রুটি উদ্ভব না হয়। আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউপি নির্বাচনে কমিশন আরও কঠোর ভূমিকায় থাকবে বলেও জানান এই কমিশনার। মাসের মধ্যেই করতে হবে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। যানজটহীন নিরাপদ ঢাকা নগরী বাস্তবায়নে এবার টেলিভিশন কর্তৃপক্ষের কাছে 1 মিনিট করে সময় চাইলেন উত্তরের মেয়র আনিসুল হক। সংবাদপত্রের সম্পাদকদের সাথে বৈঠকের দুদিন পর ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে আনিসুল হক জানান, যানজট, জলাবদ্ধতা, পার্ক, লিকের বিভিন্ন সমস্যা সমাধানে নানা পরিকল্পনা নিয়ে সবুজ নগরী তৈরিতে কাজ করে যাচ্ছেন। যানজটহীন ঢাকা নগরীর জন্য শীঘ্রই 190টি বাস কোম্পানিকে 5টিতে কমিয়ে আনা হচ্ছে বলেও জানান তিনি। এতে প্রতিযোগিতা কমে রাস্তায় শৃঙ্খলা আসবে আশা মেয়রের। সেই সাথে পরিবেশ সম্পদ ঢাকা নগরীর জন্য সিটি কর্পোরেশনের অধীনে পরিবেশ পুলিশ দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোনোর কথাও জানান তিনি। ফুটপাত উদ্ধার, সাইকেল চলাচলের ব্যবস্থা সহ নগর সরকার ব্যবস্থা নিয়ে নিজেদের মতামত নিয়ে বসবাসযোগ্য নগরী তৈরিতে মেয়রকে সহযোগিতার আশ্বাস দেন গণমাধ্যম প্রতিনিধিরা। কুমিল্লার দাউদকান্দিতে বাস চাপায় স্বামী, স্ত্রী ও তাদের মেয়ে সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে ওই দম্পতির আরও 2 মেয়ে। রাত 2:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টামাটায় এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন রাজধানীর শ্যামলীর মানসিক রোগ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার ফজলুল বাড়ি মিঠু, তার স্ত্রী, মেয়ে এবং গৃহকর্মী। দুর্ঘটনার পর আহত 2 জনকে সাথে সাথে কাছের ইলিয়টগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী মরদেহ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং তাদের মেয়ে ও গৃহকর্মীর মরদেহ ইলিয়টগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ইউনিক পরিবহনে বাসটিকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তবে পালিয়ে গেছে ঘাতক বাস চালক। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। হযরত শাহজালালে মালয়েশিয়া থেকে আসা বিমান থেকে 33 কেজি স্বর্ণ জব্দ। এবারের এসএসসিতে কেউ প্রশ্ন ফাঁস করতে চাইলে হাত ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 33 কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস বিভাগ। সোমবার রাতে মালিন্দু এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান জানান, রাত 11টার দিকে মালয়েশিয়া থেকে আসা মালিন্দু এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। 4টি সিটের নিচে বিশেষভাবে লুকানো 14টি প্যাকেট থেকে 280টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন 32 কেজি 700 গ্রাম, আনুমানিক বাজার মূল্য 16.5 কোটি টাকা। তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় 2টি মামলা হয়েছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি 7% হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী জানান, সময়ের দাবি এখন জ্বালানি তেলের দাম কমানো। that we expect 7%. বোধ হয় আমরা অবশেষে এই যে একটা কাইন্ড অফ ব্যারিয়ার হয়ে গেছে, সাথে উঠতে পারছি না, সেটা এবারে বিমোচন হবে। সার্কামস্টান্সেস ডিম্যান্ড দ্যাট উই শুড রিডিউস। কারণটা আমি বলি, কেননা সার্কামস্টান্সেসের উপর নির্ভর করে আমি অনবরত বাড়িয়েছি and also took a decision that will leave a margin of 10% up and down. If that decision is to be honored, then I have to do it now. আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে এক প্রশ্নের
বৈঠকে তিনি বলেন, কেউ প্রশ্ন ফাঁস করতে চাইলে তার হাত ভেঙে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার, বিজি প্রেস সহ সংশ্লিষ্ট সবাই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। এ ব্যাপারে সরকারের দক্ষতা আগের চেয়ে অনেক বেড়েছে বলেও মনে করেন তিনি। প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষকদের কুশিক্ষক উল্লেখ করে শিক্ষামন্ত্রী তাদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, অভিভাবক ও শিক্ষার্থীরাও অনেক সময় প্রশ্ন ফাঁসের পেছনে ছুটে বেড়ান। আগামীতে এসএসসিতে নৈবেত্তিক পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া হবে বলেও বৈঠকে জানানো হয়। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তুষার ঝড়ে বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হচ্ছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। তবে তীব্র শীতে এশিয়ার পূর্বাঞ্চলের অবস্থা খারাপ দিকে মোড় নিয়েছে। কেবল তাইওয়ানেই প্রাণহানি হয়েছে অন্তত 85 জনের। যুক্তরাষ্ট্রের অন্তত 20টি রাজ্যে দুদিনে তুষারপাত বন্ধ হয় স্থানীয় সময় শনিবার রাতে। নিউ ইয়র্ক থেকে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ভয়াবহ এই ঝড়ে সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে এ পর্যন্ত 28 জনের মৃত্যু হয়। নিউ ইয়র্কের রাস্তায় 3 ফুট বা তার বেশি বরফের স্তূপ পরিষ্কার করতে নামানো হয়েছে শতাধিক গাড়ি। এদিকে তুষার ঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান, জাপান ও চীনের দক্ষিণাঞ্চল। ঠান্ডায় সৃষ্ট নানা শারীরিক জটিলতায় তাইওয়ানের তাইপে ও তাওউনের অন্তত 66 জন এবং দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিয়াংয়ে অন্তত 16 জন মারা গেছে। এদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাকে মারা যান। বিরূপ আবহাওয়ায় জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া বাতিল হয়েছে 1000-এরও বেশি পূর্ব নির্ধারিত ফ্লাইট। এবার ক্লেমন খেলার সংবাদ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আইসিসি, এমনটি দাবি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের। মিরপুর একাডেমি মাঠে যুব বিশ্বকাপ নিয়ে নিরাপত্তা মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় আইসিসি নিরাপত্তা কমিটির প্রধান শরণ নসির উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমে অংশ নিয়েছে। এর আগে পুলিশ ও র্যাবে এ ধরনের মহড়ায় অংশ নিয়েছে। বিশেষ প্রয়োজনে দ্রুত সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীও প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন 46 ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান। এই খেলা পরিচালনার জন্য এবং সবাই খেলা উপভোগ করার জন্য অত্যন্ত আবহাওয়া ওয়াইজ, নিরাপত্তার দিক থেকে সব দিক থেকে অত্যন্ত সুষ্ঠু পরিবেশ, এবং এর পাশাপাশি আমরাও প্রস্তুত আছি যদি কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, যে কোনো ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য আমরা প্রস্তুত। আমরা আর্মির সাথে, র্যাব, পুলিশের সাথে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করেছি এবং উই আর টোটালি স্যাটিসফাইড। আই হোপ যে আইসিসিও তারাও তাদের 100% সন্তুষ্ট প্রকাশ করেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।